হ্যালো এভরিওয়ান, আমি রমাকান্ত রয়েছি আপনাদের সাথে। বাংলা সাহিত্যের নানান রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা আবার ফিরে এসেছি অব্যক্ত অডিও স্টোরিজে। আমাদের আজকের নিবেদন রায় দত্তর কলমে দ্য ডেভিল। লেখিকার জন্ম 1994 সালে আসামের লখিমপুরে। অণুজীববিদ্যায় উচ্চশিক্ষা লাভের পর বর্তমানে তিনি বিদেশি কোম্পানিতে চাকুরিরত। পেশার পাশাপাশি লেখালেখিকে নিজের নেশা হিসেবে তিনি বানিয়ে নিয়েছেন। বেশ কিছু গল্প ইতিমধ্যে ইউটিউবে প্রচারিত হয়েছে এবং যুগসাগ্নিক ম্যাগাজিন থেকে তার লেখা গল্প ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আজকের গল্প পাঠে রয়েছে পার্থসারথী। এছাড়া অ্যাডিলেড ও রোহিণীর চরিত্রে প্রাহি, রাইয়ের চরিত্রে রুভিনা, রাহুলের চরিত্রে লিও, জেরেমির চরিত্রে শাশ্বত, এমিলির চরিত্রে তানিশা, এমিলির মায়ের চরিত্রে নবনীতা, ফাদার উলফার্ডের চরিত্রে ইন্দ্রনীল এবং ড্রাইভারের চরিত্রে রয়েছি আমি রমাকান্ত। শুরু হচ্ছে আজকের গল্প দ্য ডেভিল। অ্যাডিলেড জানলাটা বন্ধ করে দিল। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া ভেসে আসছে দূরের জলাভূমি ভেদ করে। রাতের নিশাচর পাখির ডাক যেন একটু বেশি জোরেই শোনা যাচ্ছে। রাতের বেলায় এই চত্বরটা একটু নিরিবিলি, জনবসতি এলাকা থেকে অনেকটাই দূরে। তবে আজ যেন অ্যাডিলেডের মনে হচ্ছে আশেপাশের প্রকৃতিতে কেমন একটা গুমোট ভাব। ধীরে ধীরে কালো মেঘে ছেয়ে গেল আকাশটা, আর তার ভেতর থেকে রক্তিম চাঁদের আভা যেন ভয়ানক কিছুর আগাম আভাস জানান দিচ্ছে। অ্যাডিলেডের মনে পড়ল, আজ যে ব্লাড মুন। সর্বনাশ, আজই তো শয়তানের জাগার দিন। আজও ফাদার উলফার্ড চার্চে আসেননি। চারিদিকে অস্বাভাবিক রকম চুপচাপ। নিজের নিঃশ্বাসের আওয়াজটাও স্পষ্ট শুনতে পাচ্ছে অ্যাডিলেড। ট্রান্সিলভেনিয়ার এই হোস্টেলে এখন শুধুমাত্র একটি জীবিত প্রাণের অস্তিত্ব আছে। হঠাৎ দমকা হাওয়ায় এক ঝটকায় জানলাটা খুলে গেল। মনে হলো একটা কালো ছায়া যেন চোখের নিমেষে গা ঢাকা দিল অন্য কোথাও। একটা গোঙানির শব্দ ভেসে আসছে অস্পষ্টভাবে। দুটো চোখ যেন সব সময় তাকে নজরে রেখে চলেছে। এবার অ্যাডিলেড শুনতে পেল সেই বিশেষ ধরনের কাঠের জুতো পরা পায়ের আওয়াজ। হস্টেলের বিশাল গেট খুলে ভেতরে প্রবেশ করছে তারা, যাদের আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে আছে সমস্ত ট্রান্সিলভেনিয়া। চারিদিকের বাতাস অসম্ভব রকম ভারী হয়ে উঠল। সিলিং এর ঠিক নিচে ঝুলতে থাকা ফ্যাকাশে বাল্বটা থেকে যেন আলো নয়, বিন্দু বিন্দু অন্ধকার বিচ্ছুরিত হচ্ছে এখন। বাইরের প্রকৃতি হঠাৎই যেন নিজের সত্তা হারিয়ে কারোর বশবর্তী হয়ে পড়ছে ধীরে ধীরে। ঠিক যেমন কোনো হাড়হিম করা দুঃস্বপ্নে আটকে যাওয়ার পর যদি ঘুম না ভাঙে, তখন মানুষ যেমনটা অনুভব করে, এখন এই মুহূর্তে ঠিক সেই রকম অনুভব করছে অ্যাডিলেড। পায়ের আওয়াজটা সমস্ত হস্টেলের শ্বাস রুদ্ধ করে এগিয়ে আসছে অ্যাডিলেডের দিকে। আস্তে আস্তে খোলা দরজা দিয়ে ওই মূর্তিমান আতঙ্কগুলো প্রবেশ করল। কালো আলখাল্লা পরা রয়েছে ওদের সবার, আর মুখে রয়েছে লাল রঙের আঁচল কাটার মতন প্রলেপ। প্রত্যেকের হাতে একটা করে ছুরি। ওদের একজনের হাতে রয়েছে আদামু লুসিফারিয়ান পাথ অ্যান্ড দ্য গোয়েটিয়া। বইটির দিকে তাকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো অ্যাডিলেডের। এই বইটা তো সাক্ষাৎ শয়তানের। যার হাতে বইটি রয়েছে তার মুখ দেখা যাচ্ছে না, আলখাল্লার অন্ধকারে ঢেকে আছে তার মুখ। বইটা নামিয়ে রেখে কোমরের পেছন থেকে বের করে আনলো একটা ধারালো ছুরি। সামনে রাখলো একটা ছাগলের রক্তাক্ত কাটা মাথা। হস্টেলের সিলিং থেকে তখন ব্লাড মুনের আভা নিচে এসে পড়েছে ঠিক মেঝের মাঝখানে, আর তার সাথে যেন দেওয়ালের গা বেয়ে বেশ কিছু অন্ধকারের জীব চুপি সারে নেমে আসছে শিকারের উদ্দেশ্যে। অ্যাডিলেড প্রথমে কাকুতি মিনতি করল,
আমায় প্লিজ মারবেন না, মারবেন না, আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন, আমায় দয়া করুন, আমায় ছেড়ে দিন, আমাকে শয়তানের হাতে সমর্পণ করবেন না, প্লিজ ছেড়ে দিন আমায়, দোহাই আপনাদের, ছেড়ে দিন। আর তারপর মাটিতে বসে পড়ে চোখ বন্ধ করে যিশুর নাম করতে শুরু করলো। বই হাতে থাকা মূর্তিটি তখন ভয়ঙ্কর অথচ মৃদু অপার্থিব আওয়াজে শয়তানের সেই বই পড়তে শুরু করেছে। দূরে কোথাও যেন একটা নেকড়ে কেঁদে উঠল। অ্যাডিলেড বুঝল ওর বুকের ধুকপুকুনির আওয়াজ এখন চারিদিকে দামামা বাজাচ্ছে। প্রায় 7 মিনিট পর দেওয়ালে একটা কর্কশ আঁচড়ের আওয়াজে চোখ খুলে তাকালো অ্যাডিলেড, আর সাথে সাথে বিস্ফারিত চোখে আতঙ্কে আর্তনাদ করে উঠল সে। দেয়ালে একটা অপার্থিব জীব নখের আঁচড় কেটে কেটে নেমে আসছে। শরীরটা কিছুটা মানুষের মতন হলেও চলা ফেরা সরীসৃপের। সমস্ত শরীরের চামড়ায় রয়েছে বড় বড় আঁশ। চোখ তো নয়, যেন এক জলজ্যান্ত বিভীষিকা, আগুনের ভাটার মতন জ্বলছে সেটা। বই হাতে থাকা মূর্তিটি তখন আরো জোরে জোরে মন্ত্রোচ্চারণ শুরু করলো, ঠিক একই রকম অপার্থিব আওয়াজে। আর বাকি মূর্তিগুলো অ্যাডিলেডকে ঘিরে মাথা হেট করে প্রদক্ষিণ করতে শুরু করেছে। আস্তে আস্তে অন্ধকার যেন বাড়তে লাগলো। সময় ঘনিয়ে এসেছে। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগের মুহূর্তে অ্যাডিলেড দেখতে পেয়েছিল দেওয়াল বেয়ে নেমে আসা মূর্তিমান আতঙ্ক ওর উপর মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এক কামড়ে গলা টুটি ছিঁড়ে ফিনকি দিয়ে বেরোনো রক্ত তৃপ্তিতে খেতে শুরু করেছে সেই বিভীষিকা। মূর্তিগুলো তখনও ওই নৃশংসতাকে ঘিরে ঘুরে চলেছে, যেন এক পৈশাচিক আনন্দে মাতোয়ারা তারা। চারিদিকে তাপমাত্রা নেমে এসেছে অসম্ভব রকম নিচে। আস্তে আস্তে সমস্ত হস্টেলটা একটা কুয়াশার আবরণে ঢেকে গেল। হঠাৎ এক গগনভেদী হুঙ্কার, কিছু মানুষের বাঁচার শেষ আত্মঘাত। কোনো এক অজানা শয়তান আস্তে আস্তে শুষে নিচ্ছে মানুষের জীবন শক্তি। বাতাসে আবার শুনতে পাওয়া গেল বুকের রক্ত হিম করে দেওয়া গোঙানির শব্দ আর কতগুলো ফিসফিসানি। তারপর সব শান্ত, একবারে নিস্তব্ধ, নিশ্চুপ। নভেম্বরের শেষ। কারিগানটা আরেকটু ভালো করে টেনে নিল রাই। ক্যাবের ড্রাইভারের ওকে নিয়ে কোনো যৌন উত্তেজনা নেই। সে নিজের মতন করে গলা ছেড়ে থুড়ি হেরে গলায় দুর্বোধ্য ভাষায় গান গাইতে গাইতে চলেছে। রাইয়ের সাথে শুধুমাত্র দুটো কথা বিনিময় হয়েছে তার। ম্যাডাম জি, একটু পিনটা বলবেন? 2732 বাইপাস হয়ে চলুন, এক্সট্রা চার্জ নিয়ে কোনো অসুবিধা নেই। তারপর দুজনেই চুপচাপ। ক্যাবের জানলার ওপারে রাতের রাজকন্যা এই শহর যেন সমস্ত মণিমাণিক্য দিয়ে সেজে উঠেছে। দূরের বহুতলগুলো থেকে অন্ধকার চিরে বিন্দু বিন্দু আলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে একগুচ্ছ হিরে সাজিয়ে রেখে এসেছে কেউ। আজকে রাহুলের অ্যানাউন্সমেন্টটা নিজের অজান্তেই যেন কানে বেজে উঠল রাইয়ে। Guys, meet my soulmate, Jeremy. We have been dating for like 3 months and now we have decided to make it happen for the rest of our life. সমস্ত হলে তখন নিঃশ্বাসের আওয়াজটাও বন্ধ হয়ে গিয়ে শুধু ডিজে কর্নার থেকে পিঙ্ক ফ্লয়েড শোনা যাচ্ছিল। বসার জায়গা থেকে সোনালি চুলের একজন সুপুরুষ মুখে অমায়িক হাসি নিয়ে রাহুলের পাশে গিয়ে দাঁড়িয়ে সবার দিকে একবার হাসি মুখে তাকিয়ে রাহুলের আলিঙ্গনে নিজেকে আবদ্ধ করল। সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে কেউ কোনোদিন বুঝে উঠতে পারেনি যে রাহুল আসলে সমকামী। আমি যখন সান ফ্রান্সিসকোতে যাই তখনই কলেজে জেরেমির সাথে আমার আলাপ হয়, আর যখন 3-3টে রিলেশনশিপ ওয়ার্কআউট করলো না তখন জেরেমি আমাকে আসল আমির সাথে পরিচয় করালো। জেরেমি খ্রিশ্চান নয়, ওর ধর্ম সাতানিজম। আর আমার দ্বিতীয় অ্যানাউন্সমেন্টটা হচ্ছে পরের মাসে আমি এই ধর্মে দীক্ষিত হতে চলেছি, অর্থাৎ পরের মাস থেকে আমিও হব একজন সাতানিস্ট। আর তাই আজকের দিনটা
আমার কাছে খুব বিশেষ একটা দিন, কারণ সাতানিজম বলে তোমার বছরের সবচেয়ে বড় ছুটির দিনটি দেশের স্বাধীনতা দিবস নয়, তোমার বছরের সবচেয়ে বড় ছুটির দিন হচ্ছে তোমার নিজের জন্মদিন। সিটে আর একটু গায়ে নিয়ে উদাস নয়নে বাইরের দিকে তাকালো রাই। এখনো পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা। স্যাটার্নিজম অর্থাৎ শয়তানের উপাসনা, কিন্তু কত অমায়িক মুখ ওই জেরেমির। রাইয়ের মনে পড়ল আগামী মাসে ওর বাবা আরও একটা নার্সিং হোম খুলতে চলেছে। মায়ের ফ্যাশন ডিজাইনিং এখন উন্নতির শিখরে। রাইয়ের আগের বছর প্রমোশন হয়ে স্যালারি প্যাকেজ হয়েছে 22 লাখ। বাড়িতে 3 জন সদস্য, কিন্তু সাফল্যতার ব্যস্ততায় কেউ কারোর সাথে দিনের শেষে দুটো কথা বলারও সময় নেই। জীবনটা বড্ড বেশি পারফেক্ট হয়ে উঠেছে, আর সেটাই অস্বস্তিকর। রাতের বেলা তেমন কিছু কাজ নেই। ব্যালকনিতে এসে কফি হাতে দাঁড়ালো রাই। চাঁদের হাসি বাদ ভেঙেছে, উছলে পরে আলো। এত গান থাকতে গুনগুন করে এই গানটাই ঠোঁটের বাঁধন ভেদ করে বেরিয়ে এলো রাইয়ের। ওর ঘরের ব্যালকনিতে একা দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। মধ্যরাত, কিন্তু পূর্ণিমার পূর্ণ জ্যোৎস্নার মন খারাপ গলে গলে পড়ছে চারিদিকে। স্ট্রিট ল্যাম্পগুলো বহুদিনের অমনোযোগিতায় নিভু নিভু হয়ে এসেছে। হঠাৎ হট করে একটা শব্দ হলো। মনে হলো পেছন থেকে যেন কেউ একটা সরে গেল। আচমকা চমকে পেছনে তাকাতে গেল রাই। না, কেউ তো নেই। ঘরের ভেতর নাইট ল্যাম্পটার আলোটাও অস্পষ্ট। অজানা অস্বস্তি ঘিরে ধরল রাইকে। বুকের ওপর একটা হালকা চাপ অনুভব করল। এটা কি কোনো ভয়ের অনুভূতি? কিন্তু কিসের ভয়? ঘরের ভেতর চলতে থাকা ফ্যানের আওয়াজ শোনা যাচ্ছে শুধু। রাইয়ের মনে হলো ও যেন ঘামতে শুরু করেছে। তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে সুইচ বোর্ডের ওপর আঙুল চলে গেল। লাইট জ্বালিয়ে চারপাশটা একবার দেখে নিল। না, কোথাও কিচ্ছু নেই। আর 7-5 না ভেবে শুতে গেল রাই। খেয়াল করল না তার ব্যালকনির কোণায় একটা কালো বেড়াল এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। অন্ধকারে চোখ দুটো থেকে ঝরে পড়ছে এক রাশি ঘৃণা এবং প্রতিশোধের আগুন। আজ 2 দিন হলো রাহুল সান ফ্রান্সিসকোতে চলে গেছে। বেশ ভালোই আছে ও আর জেরেমি। সন্ধেবেলা ভিডিও কলে ওরা 4 জন কথা বলছিল প্রায় 1.5 ঘন্টা ধরে। চতুর্থ জন ওদেরই কাছের বন্ধু রোহিণী। কথায় কথায় রাহুল বলেছিল যে স্যাটার্নিজম নিয়ে ঘাটাঘাটি করতে করতে ও একটা বিশেষ বইয়ের খোঁজ পেয়েছে। বইটা প্রায় 100 বছর পুরনো। বলা হয় নাকি 1966 সালে সান ফ্রান্সিসকোতে স্যাটার্নিজমের চার্চ ও নতুন ধারণা তৈরি হওয়ার আগে এই ধর্ম নাকি ছিল সব ধর্মের শত্রু, বিশেষ করে খ্রিস্টান ও ইসলামে। কারণ মনে করা হতো এই ধর্মের মাধ্যমে কোনো অতি প্রাকৃতিক শয়তানের পুজো করা হতো। এক বিশেষ ধরনের অকাল্ট প্র্যাকটিস করা হতো, যেটা দিয়ে সাক্ষাৎ শয়তানকে ডেকে আনা হতো পৃথিবীর বুকে। তারপর চলতো তার নৃশংসতা। বলা হয় যারাই এই শয়তানের শিকার হতো তাদের মৃত্যু হতো ভয়ঙ্করভাবে। এই নৃশংসতা ততক্ষণ চলতো যতক্ষণ না সেই পুজো বন্ধ হতো। 100 বছর আগে নাকি রোমানিয়াতে এই নিয়ে খুব শোরগোল পড়ে গিয়েছিল। একটা লেডিস হস্টেলের নাকি প্রায় 27 জন মেয়েকে খুন করা হয়েছিল এইভাবে। বইটা তোর কাছে আছে? বলল রোহিণী। না রে, তবে পিডিএফটা জোগাড় করেছি। নামটাও বেশ ইন্টারেস্টিং, জানিস তো? এই নামে এখন 2টো বই আছে আমাদের। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ কানে ভেসে আসছে। রাই বইয়ের নামটা মনে করল। আদামু লুসিফারিয়ান পাথ অ্যান্ড দ্য গ্রেটিয়া। খুবই সাধারণ নাম, কিন্তু তবুও এতটা অস্বস্তি কেন মিশে আছে নামটার সাথে? কেন বারবার মনে হচ্ছে ইতিহাসে এই নামটার অস্তিত্ব কেউ মুছে ফেলতে চায়? স্যাটার্নিজম নিয়ে খুব একটা জ্ঞান নেই রাইয়ের।
তবে এই নামটা মনে আসলেই প্রথমে যে বীভৎস মূর্তিটা চোখের সামনে ভেসে ওঠে সেটা অনেকবার বইয়ের পাতায় দেখেছে রাই। বাফোমেট অর্থাৎ ছাগল মুখ এক ভয়ঙ্কর মানব শরীর, বলা হয় সাক্ষাৎ শয়তানের দূত। কিন্তু তবুও ওই শরীরের গঠনে, ওই হাতের মুদ্রায় কোথাও যেন একটা অজানা রহস্য লুকিয়ে আছে। পুজোর আর 1 মাস বাকি। বাড়িতে যখন রাই রাহুলের প্রস্তাবটা জানালো তখন মা বাবাও কোনো আপত্তি করেনি। লন্ডন প্যারিস তো অনেক হলো, এই নতুন একটা অভিজ্ঞতা করতেই বা ক্ষতি কি? কথাটা জেরেমি প্রথম তুলেছিল। আমরা নেক্সট মান্থ প্ল্যানিং করছি যাব। দেশটা নিয়ে আমারও অনেক কৌতূহল রয়েছে। এত সুন্দর একটা দেশ, অথচ এর রন্ধ্রে রন্ধ্রে যেন অজানা রহস্য ফিসফিস করে যাচ্ছে এভরি সেকেন্ড। আসবি তো? তোরা কি বাই এনি চান্স যে দেশটায় যাওয়ার কথা বলছিস সেটা আসলে? হ্যাঁ, অ্যাবসলিউটলি, রোমানিয়া। অ্যাডি চিকেন সেদ্ধ করতে বসিয়েছিল। আজ সকালে হাড় কাঁপানো ঠান্ডার রেশ কমে গিয়ে উজ্জ্বল সূর্যের উত্তাপ ছড়িয়ে পড়েছে। রান্নাঘরের ওপারে কাঠের রোয়াক ছাড়িয়ে একগুচ্ছ এডেলিওয়াইস শুভ্র শরীরে রূপের রানী সেজে জ্বলজ্বল করছে। অ্যাডি সেদিকে তাকিয়েছিল 1 মিনিট। 14 পেরিয়ে 15 পা দিয়েছে সে। মনের কোণে এক টুকরো স্বপ্ন উকি দিয়েছে। পাশের ঘাস জমি ছাড়িয়ে টিলার কাছের বাড়িতে যে এখন বসে এক মনে পোট্রে ডাকছে, সে গতকাল অ্যাডিকে দেখে এবং প্রথম দেখাতেই মন দিয়ে বসে। পুরুষ যখন সম্পূর্ণভাবে একজন নারীর প্রতি সমর্পিত হয় তখন তার চোখ কথা বলে। অ্যাডি সে কথা বুঝতে সময় লাগেনি এবং শীতের শুষ্ক আবহাওয়া সরিয়ে তার হৃদয়ে বসন্তের এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেছে। অ্যাডি ওই গ্রামের 5-6 জন মেয়েদের মধ্যে একজন, যে প্রায় 1 ক্রোশ দূরে থাকা স্কুলে প্রতিদিন পড়তে যেত। পরের বছর ওর মিডল স্কুল শেষ করে হাই স্কুলে ওঠার কথা। ট্রান্সিলভেনিয়ার এই গ্রামটি তখন সবে সবে আধুনিক হতে শুরু করেছে, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে গোপন উইচক্রাফট, ব্ল্যাক ম্যাজিক, ডেমনিক রিচুয়ালস ইত্যাদি ইত্যাদি। একদল মানুষ তার প্রতিবাদ করতে পথে নামত, আবার আরেক দল চুপিসারে যোগ দিত ওদের দলে। কিছু বছর পর এই অঞ্চলে একটা ক্যাথলিক চার্চ তৈরি হলো, আর শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে ধর্মপ্রচারের নাম করে যুবতী মেয়েদের বুঝিয়ে সুঝিয়ে এনে চার্চের নান বানানো। সংযম যিশুর কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম, এই বাক্য হয়ে উঠল ওদের মহামন্ত্র। কারণ একবার নান হওয়ার প্রতিজ্ঞায় সমস্ত নিয়ম অনুযায়ী বদ্ধ হয়ে যাওয়ার পর সেই যুবতীকে সমস্ত ভোগ বিলাস থেকে নিজেকে বঞ্চিত করে সারা জীবন অবিবাহিত থেকে যিশুর কাছে নিজেকে সমর্পণ করতে হয়। ক্রমে এই চার্চ সমস্ত গ্রামবাসীর কাছে আতঙ্কের হয়ে উঠল। বাড়ির মেয়ে যুবতী হওয়ায় আগেই তাদের পাঠিয়ে দেওয়া হতো অন্য কোনো শহরে, আর যদি ক্ষমতা থাকে তাহলে অন্য কোনো দেশে। কিন্তু তবুও এর মধ্যেও কিছু মেয়ের জীবনের সর্বনাশের কালো ছায়া নেমে আসতে বাকি থাকলো না। ঠিক যেমন আর কিছুক্ষণ পর নেমে আসলো অ্যাডির জীবনেও। অ্যাডি সকালের কাজ ছেড়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ঠিক এমন সময় বিনা মেঘে বজ্রপাত হয়ে ওদের ঘরে প্রবেশ করলেন ফাদার উলফার্ড। তাকে দেখে 1 যুগ ধরে সাজিয়ে রাখার স্বপ্ন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল অ্যাডি। ও জানে এই অকস্মাৎ আসার কারণটা কি, কিভাবে এই মানুষটাই একে একে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে গেছে আরো অনেক কিশোরীকে। ফাদার বললেন, ঈশ্বর মঙ্গলময়, আজ যিশু আপনাদের বংশের প্রতি সদয় হয়েছেন। এই গ্রামের আরো 5টা মেয়ে যেই সৌভাগ্য পেয়ে যিশুর পায়ে নিজেকে সমর্পিত করতে পেরেছে, আপনাদের মেয়ে অ্যাডিলেডও আজ সেই একই সৌভাগ্য পেতে চলেছে। অ্যাডিলেডের বাবা তখন জ্বালানির কাঠ বয়ে আনছিল। সে ফাদার উলফার্ডকে দেখে সেখানেই নিথর হয়ে দাঁড়িয়ে পড়ল। সে জানে এই শক্তিশালী শ্রেণীর বিরোধিতা করার সামর্থ্য তার নেই, কিন্তু এই অন্ধকারের মাঝেও এক টুকরো আলোর সন্ধান দিল যখন ফাদার বললেন,
আমি শুনেছি মিস অ্যাডিলেড ভালো পড়াশোনা করছেন। আমরা সেটাতে বাধা দেব না। তাকে আমাদের ধর্মীয় স্কুল থেকে গ্র্যাজুয়েট করানো হবে। সেখানে আরও 56টি মেয়ে আছে, যাদের মধ্যে কিছু কিছু অ্যাডিলেডেরই বয়সী। অ্যাডিলেড সেখানে গিয়ে হোস্টেলে থেকে পড়াশোনা চালাবেন। তারপর যেদিন অ্যাডিলেড 18-এ পা দেবেন, সেদিন থেকেই শুরু হবে তার নান হওয়ার যাত্রা। অ্যাডি মনে মনে ভাবল, ভগবান যিশু কি এতটাই নির্দয়, নাকি শয়তানের মুখ শুধু কালো হয় না, কখনো কখনো সাদাও হয়। করভিন ক্যাসেলের সামনে দাঁড়িয়ে আছে 4টি প্রাণী। সূর্য ঢলে এসেছে, রাঙা রোদ ক্যাসেলের একদম চূড়ায়। অক্টোবর মাস, মাঝে মাঝে শিরশিরে বাতাস ফিস ফিস করে বলতে চাইছে, এই বেলা তোমরা সবাই পালিয়ে যাও, আর সময় নেই। সমস্ত ট্রান্সিলভেনিয়া জুড়ে বিষাদের ছায়া। ব্রুসেলভ ওল্ড টাউন থেকেও গতকাল একটা মৃতদেহ উদ্ধার হয়েছে। 16 বছরের কিশোরী। ওর মা মেয়েটির বুকের উপর আছড়ে পড়ে হাপুস নয়নে কাঁদছিল। মৃত মেয়েটির চোখ দুটো যেন আতঙ্কে ঠিকরে বেরিয়ে এসেছিল। গত কয়েক বছর হলো ট্রান্সিলভেনিয়া একটি গোষ্ঠী সংগঠন মিলে একটি কলেজ স্থাপনা করেছে। ওরা নিজেদের নাস্তিক্যবাদী বলে প্রচার করে। কলেজটা তৈরি হয়েছে করভিন ক্যাসেল থেকে ঠিক 5 কিলোমিটার উত্তরে। ওদের মতে এই 21 শতকে এসে খ্রিস্ট ধর্মের রক্ষণশীলতা থেকে বেরিয়ে সবার আসল বাস্তবটা প্রত্যক্ষ করা খুব প্রয়োজন। প্রতি বছরই কয়েকজন করে স্টুডেন্ট এই কলেজের ফর্ম ফিল আপ করে, তবে সেই সংখ্যাটা কখনোই খুব বেশি হয়ে ওঠে না ওদের উগ্র ঈশ্বর বিরোধিতার জন্য। আজ সেই কলেজের গেট বন্ধ। যারাই অ্যাডমিশন নিয়েছিল তারা আজ কলেজ ও হস্টেল ছেড়ে ভয়ের শিহরণ নিয়ে ঘরের কোণে লুকিয়ে রেখেছে নিজেদের। সেদিন সকালবেলা আর 5টা দিনের মতোই হস্টেলের মেয়েরা সকালে উঠে কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হস্টেল থেকে বেরোনোর ঠিক আগে ওদের মধ্যে কয়েকজন বাথরুমের কাছে আসতেই আতঙ্কে ওদের শরীর নিথর হয়ে যায়। চিৎকার শুনে বাকি মেয়েরা এসে দেখে বাথরুমের ঠিক দরজার কাছেই পড়ে আছে প্রায় 16 বা 17 বছরের একটি মেয়ের বিভৎস মৃতদেহ। মেয়েটিকে হত্যা করা হয়েছে খুব নৃশংসভাবে। ওরা দেখে মেয়েটির সমস্ত শরীরে চাপ চাপ রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে, আর সেই অবস্থায় তাকে দেওয়ালে ঠেস দিয়ে বসিয়ে রাখা হয়েছিল। সবচেয়ে বেশি আতঙ্কের কারণ ছিল মেয়েটির গলা, কারণ সেটি কেটে গিয়ে একটুখানি চামড়া নিয়ে মাথাটা এক পাশে কাত হয়ে ঝুলছিল। বিভৎস সেই দৃশ্য যারা সামনে ছিল তাদের মধ্যে কেউ কেউ সেই স্থানেই বমি করতে শুরু করে ও 1-2 মূর্ছা যায়। সেই ছিল শুরু। ওই ঘটনার পর থেকেই ট্রান্সিলভেনিয়ার অলিতে গলিতে এই রকম কম বয়সী ছেলে মেয়েদের মৃতদেহ খুঁজে পাওয়া যেতে থাকে। প্রত্যেককেই ঠিক একই রকমভাবে নৃশংসতা নিয়ে খুন করেছে কোনো জঘন্য আততায়ী। কলেজের কর্তৃপক্ষ অনেক জোরাজুরি করে এবং শেষে হাইকোর্ট পর্যন্ত গিয়েও কলেজ বন্ধ হওয়া আটকাতে পারেনি। সমস্ত রোমানিয়া জুড়ে এই কলেজের বিরুদ্ধে মিছিল চলছে গত কয়েকদিন ধরে। এমিলি নামের মেয়েটির এখনো জ্ঞান ফেরেনি। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। ওরা যে রোমানিয়ান চার্চের ভেতর এসে আশ্রয় নিয়েছে সেটা চারিপাশে তেমন একটা লোকালয় নেই। ট্রান্সিলভেনিয়া এখন অন্ধকারের চাদরে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। মেয়েটির মা এসেছে কিছুক্ষণ আগে, তার চোখে জল। জেরেমি চুপচাপ দাঁড়িয়ে আছে, টু শব্দটিও করছে না। রোহিণী এমিলির মায়ের পাশে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। একটু আগে পুলিশ এসেছিল। কোনো পার্সোনাল অ্যাটাক বা এই কদিন ধরে রোমানিয়াতে হয়ে চলা হত্যাকাণ্ডগুলোর সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা সেটা তল্লাশি করতে। ওরা এমিলির ফোনের তল্লাশি করে দেখেছে যে 3 দিন আগে ওর হোয়াটসঅ্যাপে একটা অজানা নম্বর থেকে একটা অদ্ভুত মেসেজ এসেছে। তাতে লেখা, শয়তানের দূত, মৃত্যুর জন্য তৈরি হও। আরেকটা কি ছবিও ছিল যেটা ওরা 4 জন দেখতে পায়নি, কারণ পুলিশ ফোন বন্ধ করে
খুব তাড়াতাড়ি একটি প্লাস্টিক প্যাকেটে ভরে নেয়। কিন্তু না দেখলেও ওরা চারজনেই খুব ভালো করে জানতো ওই ছবিটা আসলে কিসের। রাই রাহুলের কাছে এসে বলল, আচ্ছা, জেরেমির কাছে টেক্সট আসার মানে কি? আমরা তো রোমানিয়াতে নতুন। রাহুলের কপালে চিন্তার ভাঁজ ছিল, সেগুলো আরো গভীরতর হলো। এখনো পর্যন্ত সব মিলিয়ে 17টা খুন হয়েছে। যাদের যাদের খুন করা হয়েছে তাদের বেশিরভাগের বয়স 25-এর বেশি নয়। হয়তো আততাই কম বয়সী বা বলা ভালো কিশোর কিশোরীদের টার্গেট করছে কোনো বিশেষ কারণে। কিন্তু গতকাল যাকে পাওয়া গেছে তার বয়স 43। এই ব্যতিক্রমটাই চিন্তার সব থেকে বড় কারণ। এমিলির দিকে দৃষ্টি স্থির রেখে বলল রাহুল। রাহুল, রাই, রোহিণী ও জেরেমি আজ 4 দিন হলো রোমানিয়া এসেছে। কিন্তু গত 3 দিন সমস্ত রাস্তা জুড়ে মিছিলের দাপটে রোমানিয়া এসেও কোথাও ঘুরে দেখা হয়ে ওঠেনি ওদের। কোনো ক্রমে বুখারেস্ট ও তার আশপাশটা দেখার সুযোগ মিলেছে। আজ ভোরবেলা তাই আর কোনো রিস্ক না নিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে 4 মূর্তি বেরিয়ে পড়ল ট্রান্সিলভেনিয়ার উদ্দেশ্যে। লক্ষ্য রোমানিয়ার সবচেয়ে বড় আকর্ষণগুলোর মধ্যে একটি, করভিন ক্যাসেল। বুখারেস্ট শহর পার করে দুপাশে সবুজে ঘেরা প্রান্তরের মাঝে থাকা একটি পিচ রাস্তার ওপর দিয়ে নিজ ছন্দে এগিয়ে চলেছে একটি শীততাপ নিয়ন্ত্রিত 4 চাকা। যখন সেই 4 চাকা প্রায় গন্তব্যের কাছাকাছি এসে গেছে, তখন জেরেমির মোবাইল ফোনটা হঠাৎ ভাইব্রেট করে উঠল। হোয়াটসঅ্যাপ খুলতেই ভাঁজ পড়ল জেরেমির কপালে। পাশেই রাহুল বসেছিল। সেও দেখে নিয়েছিল সেই অজানা অনামী নাম্বার থেকে আসা সেই ছবি ও তার নিচে লেখা, শয়তানের দূত, মৃত্যুর জন্য তৈরি হও। রোহিণী সেই ফটোর জিপটাকে তখনও চিনত না, তাই অবাক ভাব সামলাতে না পেরে বাংলায় বলে উঠল, এ আবার কি? ছাগল নাকি মানুষরূপী ছাগল? রাহুল ছবির দিকে তাকিয়ে থেকেই গম্ভীর গলায় বলল, এটা বাফোমেট। যারা স্যাটানিজমের বিরোধী তারা যে বাফোমেটকে শয়তানের দূত বলে এটা ওরা জানত। কিন্তু মৃত্যুর জন্য তৈরি হবে? কে তৈরি হবে? জেরেমি? কেন? স্যাটানিস্ট বলে নাকি অন্য কারো? এই চিন্তাগুলো ওদের মাথায় ঘুরপাক খেতে শুরু করে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল ওদের গন্তব্যে। ট্রান্সিলভেনিয়ার হুনেডোয়ারা শহরের বুকে রয়েছে রোমানিয়ার সপ্ত আশ্চর্যের এই একটি। রূপে স্নিগ্ধতায় অসামান্য এই দুর্গটি। চারিপাশে সবুজে ঘেরা নয়নাভিরাম প্রকৃতির মাঝে কয়েক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই ক্যাসেল। রোমানিয়ার সবচেয়ে দর্শনীয় গথিক শৈলীর দুর্গ করভিন ক্যাসেল নির্মাণ করা শুরু হয়েছিল জন হুনিয়াদির আদেশে। দুর্গটি 14 শতকের মাঝামাঝি পর্যন্ত একটি দুর্গ হিসেবে কাজ করে। 1409 সালে হাঙ্গেরি ও ক্রোয়েশিয়ার রাজা লুক্সেমবার্গের সিগিসমন্দ দ্বিতীয় হুনিয়াদির পিতা ভৈককে এই প্রাসাদটি দান করে। ছোট জিয়াস্টি নদীর ওপরে একটি পাথরের ওপর একটি পুরানো দুর্গের জায়গায় এই ক্যাসেলটি নির্মিত। দুর্গটিতে রয়েছে লম্বা টাওয়ার, বুরুজ, একটি অভ্যন্তরীণ প্রাঙ্গণ, বৈচিত্র্যময় রঙের ছাদ এবং পাথরের খোদাই দ্বারা সুশোভিত অগণিত জানালা এবং বারান্দা সহ একটি বিশাল এবং মনোরম কাঠামো ও আরও অনেক চোখ ধাঁধানো আশ্চর্যের সমাহার। ওরা যখন করভিন ক্যাসেল পুরোটা দেখে নিয়ে বাইরে এসে দাঁড়ালো, তখন ক্যাসেলের ওপর সূর্যের আলো ম্লান হয়ে এসেছে। যখন আবার হোটেলে ফিরে যাওয়ার জন্য তৈরি হবে, ঠিক তখনই ক্যাসেলের পেছন দিক থেকে একটি 16-17 বছরের মেয়ে বলে চিৎকার করতে করতে ছুটে এসে ক্যাসেলের ঠিক সামনে জ্ঞান হারিয়ে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে বিকট শোরগোল শুরু হয়ে গেল সেখানে। আশেপাশে যারা ছিল তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল কয়েক ন্যানোসেকেন্ড। তারপর কিছু মানুষ ও ওরা 4 জন ছুটে গেল মেয়েটির দিকে। একজন রোমানিয়ান চিৎকার করে কাউকে ব্র্যান্ডি নিয়ে আসতে বললেন।
কয়েক মুহূর্ত পরে মেয়েটির সমবয়সী কয়েকজন ছেলে মেয়ে দৌড়ে এসে এমিলি, এমিলি বলে চিৎকার করে উঠতে বোঝা গেল মেয়েটি ওদের সাথেই হয়তো এসেছে করভিন ক্যাসেল দেখতে, এবং ক্যাসেলের নয়নাভিরাম রূপ দেখার বদলে সম্মুখীন হয়েছে কোনো অজানা বিভীষিকার। প্রায় আধ ঘন্টা পর জ্ঞান ফিরল এমিলি। রাত তখন 11টা। হু হু করে ঠান্ডা বাতাস ভেসে আসছে চার্চের ঠিক পাশে থাকা জলাভূমি ভেদ করে। এমিলির ক্লান্ত আধ বোঝা চোখে তখনও আতঙ্কের ছাপ ছিল। সে চোখ খুলতেই উত্তেজিত এমিলির মা মিসেস হুইলার তাড়াতাড়ি এমিলির কাছে এসে জল ভরা চোখে এমিলির মাথায় হাত রাখলেন। এমিলি, মা আমার, এখন কেমন আছিস মা? কি হয়েছিল তোর? কি দেখে অমন ছুটতে ছুটতে আসছিলিস? কে ছিল ক্যাসেলের পেছনে? এমিলি তখনও কাঁপছিল। খাটের পাশে রাখা জলের গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পুরোটা খেতে সে প্রায় কান্নায় ভেঙে পড়ে বলল, সাক্ষাৎ শয়তান মা, সাক্ষাৎ শয়তান। আমাকে আমাকে বাঁচতে দেবে না, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। শান্ত হ, শান্ত হ মা, শান্ত হ। কেউ কিচ্ছু করতে পারবে না তোকে। আমরা আছি তো নাকি? কেউ তোকে স্পর্শ করতে পারবে না। তুই বল মা, সেই শয়তান মানুষটিকে তুই কি চিনিস? না মা, মানুষ নয়, মানুষ নয়, ডিমন, 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 রাক্ষস, রাক্ষস। বড় একটা কুঠার নিয়ে পেছন থেকে আমাকে চাপটে ধরে মারতে চেয়েছিল। আমি তারপর। এমিলির কথা মাঝপথে থামিয়ে দিয়ে জেরেমি বলে উঠল, কিরকম দেখতে সেই শয়তান? বর্ণনা দিতে পারবে? বইয়ের পাতায় দেখেছি, বইয়ের একটা ছবি দেখেছিলাম। সেই শয়তানের দূত। মা জানো, এই যে এগুলো হচ্ছে, এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এর পিছনে সাক্ষাৎ শয়তান রয়েছে। ও রয়েছে, ও সাক্ষাৎ নরপিশাচ, ও সাক্ষাৎ নরপিশাচ। এমিলি উত্তেজিত হয়ে পড়েছিল দেখে সবাই তাকে চুপ করে বিশ্রাম নিতে বলল আপাতত। পরে সেই শয়তানের বর্ণনা শোনা যাবে। রাহুল এতক্ষণ ওই ঘরেই ছিল। এমিলি চোখ বুজে আবার শুয়ে পড়তেই ও আস্তে আস্তে ওই ঘর ছেড়ে বেরিয়ে চার্চের বাকি অংশগুলোর দিকে পা বাড়ালো। প্রায় 100 বছরের পুরনো ভাস্কর্য শোভা পাচ্ছে চার্চের সমস্ত দেয়াল জুড়ে। মাথার ওপরের ছাদ গম্বুজের আকারে উপর দিকে উঠে গেছে। দেখলে মনে হয় যেন অতীতের পৃথিবীতে মানুষের আকার বুঝেছিল অতিকায়, তাই এত বড় বড় দরজা ও উঁচু ছাদের প্রয়োজন হতো। ঘুরতে ঘুরতে সে একটা ছোট্ট কুঠুরির মতন ঘরে এসে ঢুকলো। ঘরটা বোধ হয় কোনো স্টোর রুম, কারণ সমস্ত ঘর জুড়ে পুরনো বইয়ের বোঝা, খাতাপত্র, ফাইলস ও পুরনো কাঠের চেয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে। তার উপর ধুলোর আস্তরণ দেখে মনে হচ্ছে এই ঘরে খুব একটা কেউ আসে না। রাহুল এদিক ওদিক দেখছিল। হঠাৎ তার চোখ আটকে গেল কাঁচের একটি বাক্সের ভেতর রাখা একটি বইয়ের উপর। বইটাকে যেন একটু বিশেষ কায়দায় বাকি বই খাতাগুলো থেকে আলাদা করে রাখা হয়েছে। একটু কাছে এগিয়ে যেতেই বিস্ময় ওর চোখের মনি বইটার দিকে স্থির হয়ে গেল। এটা তো সেই বই যার পিডিএফ ও অনেক কষ্টে জোগাড় করেছে, যে বই নিয়ে সেদিন ওদের ভিডিও কলে কথাও হয়েছিল। রাহুল কাঁচটায় হাত দিতে যাবে, ঠিক সেই সময় পিছন থেকে একটা গুরু গম্ভীর আওয়াজ ভেসে এলো, ওটা স্পর্শ করো না, দূরে সরে এসো ওটার থেকে। ব্রসভ ওল্ড টাউন ক্রস করে হু হু করে ছুটে চলেছে একটি 7 সিটের এসইউভি। ভেতরে আছে রাই, রাহুল, জেরেমি, রোহিণী, এমিলি, মিসেস হুইলার ও পাদ্রি উলফার্ড।
রাহুল যখন ওই অভিশপ্ত বইটি প্রায় ছুঁয়ে ফেলেছিল, তখন পেছন থেকে ওকে থামিয়ে দেয় ওই চার্চের প্রতিষ্ঠাতা সেন্ট উলফার্ডের বংশের পঞ্চম পুরুষ। ধর্মীয় মতে সেন্ট উলফার্ড ছিলেন অবিবাহিত, কিন্তু তার নিজের দাদার বংশ স্বাভাবিকভাবে এগিয়ে চলেছিল। সেই বংশেই জন্মেছেন এখনকার গাড়ি চালক সেন্ট উলফার্ড। রাহুল তার কথা শুনে সম্মোহিতের মতন সরে এসেছিল সেই বইয়ের কাছ থেকে, কিন্তু তার চোখে লেগেছিল জিজ্ঞাসা। তখন এই উলফার্ড ওদের চারজনকে সেই 100 বছর আগের অভিশপ্ত বিভীষিকার কাহিনী শোনায়। মন্ত্রমুগ্ধ হয়ে শোনে ওরা সেই অলৌকিক বাস্তব গাথা। সে জানায় কেন এই চার্চ থেকে প্রায় 400 ক্রোশ দূরে থাকা সেই হস্টেল এখনো অভিশপ্ত। এখনো সেখানে বাতাসে কান পাতলে শোনা যায় সেই হাড় হিম করা ফিস ফিস আওয়াজ। হঠাৎ কোনো অজানা ঘরের কোণ থেকে ভেসে আসে কাঠের জুতো পরে একটানা পায়ে হাঁটার আওয়াজ। 100 বছর ধরে এই বইকে আমরা লুকিয়ে রেখেছি। একে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত অনেকবার নিয়েও সেটা বাস্তবায়িত করতে পারিনি, কারণ অভিশপ্ত হলেও এই অমূল্য রত্নভাণ্ডার ধ্বংস করে ফেলার মতো মানসিক জোর আমার ছিল না। তবে এখন মনে হচ্ছে এই বই ধ্বংস করার সময় এসে গিয়েছে। 100 বছর আবার অনেক কচি প্রাণ কেড়ে নিয়েছে এই বই, আর নয়। রাহুলের সামনে দাঁড়িয়ে বলেছিলেন উলফার্ড। রাই, রোহিণী ও জেরেমি ততক্ষণে রাহুলের পাশে এসে দাঁড়িয়েছিল। আপনি ঠিক কি বলতে চাইলেন বুঝলাম না, বিহবল গলায় বলল রাহুল। সেন্ট উলফার্ড তখন সেই ছোট্ট কুঠুরির দরজা বন্ধ করে চার্চের আরেকটি ছোট্ট ঘরে এসে বসলেন। পিছু পিছু আসলো ওরা চারজন। রোহিণীকে এতক্ষণ ভালো করে লক্ষ্য করেনি উলফার্ড। এখন তার দিকে তাকিয়ে যেন চমকে উঠলেন তিনি। চিলের মতন গভীর দৃষ্টি দিয়ে যেন রোহিণীর ভেতর অন্য আরেকজনকে দেখতে চাইলেন। তারপরই মুহূর্তে নিজেকে সামনে নিয়ে একটি মখমলের গদির ওপর বসে বলতে শুরু করলেন, আমরা রোমানিয়ান নই। আমাদের আদি পুরুষ ছিলেন ইংল্যান্ডের বাসিন্দা। আমাদের সেই পরিবার ছিল বংশ পরম্পরায় খুবই ধার্মিক। ছেলে মেয়েদের 10 বছর হতে না হতেই তাদের চার্চে নিয়ে গিয়ে ব্যাপটাইজড করা হতো। কিন্তু 5 পুরুষ আগে আমাদের সেই বংশের উপর অভিশাপ নেমে আসে যখন এই চার্চের প্রতিষ্ঠাতা সেন্ট উলফার্ড বাইবেলের বিরোধিতা করে শয়তানের উপাসনা করতে শুরু করেন। হ্যাঁ, তিনি পাদ্রী ছিলেন না, তিনি ছিলেন ধ্বংসাত্মক শয়তানের উপাসক। এতটা বলে তিনি জেরেমি ও রাহুলের চোখের ওপর থাকা অস্বস্তিকে লক্ষ্য করে বললেন, না, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমরা যে ধর্মে দীক্ষিত সে ধর্মে অনিষ্টকারী শয়তানের পুজো হয় না। তোমরা ঈশ্বরে বিশ্বাসী নও, সেটা আলাদা ব্যাপার এবং যার যার নিজস্ব মতামত। ঈশ্বর কোনোদিন জোর করে কারোর মনে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে চাননি। 1966 সালে যে সাতানিজম তৈরি হয় সেখানে রক্ষণশীলতাকে সরিয়ে মনের স্বাধীনতাকে প্রাধান্য দিয়েছে তারা। তা বেশ অনিষ্টকর নয়, কিন্তু আমি যে শয়তানের উপাসনার কথা বলছি সেটা ছিল সত্যিকারের বিনাশকারী শয়তানের সাধনা। সেই সাধনায় মন্ত্র বলে ডেমনদের নরক থেকে পৃথিবীতে ডেকে আনা হতো, আর শয়তানকে সন্তুষ্ট করতে সেই ডেমনদের সামনেই নিরীহ মানুষদের ভোগ চড়ানো হতো। ঘন্টার পর ঘন্টা চলত সেই নারকীয় শয়তানের উল্লাস। উলফার্ডের সেই কুকীর্তি যখন লন্ডনে জানাজানি হয়ে যায় তখন সে ইতিমধ্যেই প্রায় ডজন খানেক কিশোরীকে শয়তানের উদ্দেশ্যে বলি প্রদত্ত করেছে। বিচারে তার মৃত্যুদণ্ড ঘোষণা হলে সে লন্ডন ছেড়ে পালিয়ে যায়। আমাদের পূর্বপুরুষরা ততদিন পর্যন্ত তার খোঁজ পায়নি যতদিন না প্রায় সমস্ত রোমানিয়া জুড়ে সেই রহস্যময়ী কালোপন্থীদের বিভীষিকার খবর বের হয়েছিল। সমস্ত রোমানিয়ার মানুষ জানত যে একা ঘরে যদি কেউ সেই কালোপন্থীদের বিশেষ ধরনের কাঠের জুতো পরা পায়ের আওয়াজ শুনতে পায় তাহলে তার অর্থ হল সাক্ষাৎ মৃত্যু। তার দোরগোড়ায় কড়া নাড়তে এসেছে। কোনো শিকার সেই কালোপন্থীদের হাত থেকে রেহাই পায়নি।
এই চার্চ থেকে ভুয়ো ধর্মীয় শিক্ষা প্রদানের জন্য যে হোস্টেল তৈরি করা হয়েছিল, সেখানে সদ্য বয়ঃসন্ধিপ্রাপ্ত মেয়েদের ধরে এনে শয়তানকে ভোগ চড়ানো হতো। এমন করে প্রায় 69 জন মেয়েকে হত্যা করে আমার সেই নরকের কীট পূর্বপুরুষ। কিন্তু শেষ প্রতিজ্ঞা পালন করতে না পেরে সেই শয়তানের হাতেই এবং সেই হোস্টেলেই তার মৃত্যু হয়। তখন থেকে প্রায় 100 বছর হয়ে গেছে, কিন্তু সেই হোস্টেলের গেটে আজও তালা ঝুলছে। ভেতরে ঢোকা তো দূরের কথা, ওর ধারে কাছেও কেউ ঘেঁষে না। এতটা বলে কিছুক্ষণ থামলেন সেন্ট উলফার্ড। প্রায় 3 মিনিট চুপ করে থেকে জেরেমির দিকে তাকিয়ে বললেন, তুমি তো এই নতুন শয়তানের ধর্মে দীক্ষিত। বলতে পারবে এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে হত্যা করা হচ্ছে, তাদের সবার মধ্যে কি সামঞ্জস্য রয়েছে? এখনো পর্যন্ত যে কজনকে হত্যা করা হয়েছে তারা সবাই ছিল সমকামী, গম্ভীরভাবে বলল জেরেমি। এই জন্যই কি তোর কাছে ওই টেক্সট? কিন্তু এতগুলো বছর পরে আবার কে এই শয়তানের উপাসনায় মেতে উঠেছে? সময়ের সাথে সাথে যেমন অতি বিশুদ্ধ লোহাতেও মরচে ধরে, ঠিক সেইভাবেই 2000 বছর পরে সে ভগবান যিশুর মুখনিঃসৃত বাণীকেও বিকারগ্রস্ত করে এক শ্রেণীর রক্ষণশীল খ্রিস্টান গোষ্ঠী এই পাপ কার্য করে চলেছে। যে ধরনের পাপ কাজ ঠিক 100 বছর আগে করেছিল আমাদেরই পূর্বপুরুষ, কিন্তু শয়তানের নামে। বর্তমান পৃথিবীতে এই নতুন স্যাটানিজমের অনেক প্রাধান্য বেড়েছে। সব ধরনের রক্ষণশীলতা থেকে বের হতে অনেকেই এই ধর্মে দীক্ষিত হচ্ছে। স্যাটানিজম সমকামিতাকে সমর্থন করে, কিন্তু খ্রিস্ট ধর্ম সমকামিতাকে সমর্থন করে না। বাইবেলে আছে সমকামিতা নিষিদ্ধ, আর তাই এক শ্রেণীর ধর্মান্ধ গোষ্ঠী পৃথিবী থেকে সমকামিতা সরাতেই পাপ কাজ শুরু করছে, আর এমন ভাবে করছে যাতে মনে হয় আসলে করছে শয়তান ও ডেমনেরা। ওই বাফোমেটের ফটো মোবাইলে পাঠানো শয়তানের দূত, এমিলির বলা সেই হত্যাকারী ডেমন। বিড়বিড় করে বলল রোহিণী। আপনি এত কিছু কি করে জানলেন? বলল রাহুল। মাথা নিচু করে কিছুক্ষণ অপরাধীর মতন চুপ করে থেকে ধীর স্বরে আস্তে আস্তে উলফার্ড বললেন, কারণ সেই পাপিষ্ঠ গোষ্ঠীর সাথে আমিও আছি। আমার পূর্বপুরুষ সেন্ট উলফার্ড শয়তানকে সমর্থন করে পাপ কার্যে লিপ্ত হয়ে আমাদের বংশকে কালিমা লিপ্ত করেছিল। তাই আমি সেই নামের সাথে জড়িয়ে থাকা সব কিছুরই তীব্র বিরোধিতা করতে শুরু করি। কিন্তু দিনের পর দিন নির্মল ফুলের মতো প্রাণগুলোর মৃত্যু হচ্ছে দেখে আমার অন্তরাত্মা বলতে শুরু করে যে ভগবান যিশু এতটা নিষ্ঠুর নন। তারপর 2 দিন আগে আমি নিজে তোমাদের এই নতুন ধর্মের আসল রূপটা জানতে পারি। সিদ্ধান্ত নিই যে এই পাপ কাজ এবার থামাতেই হবে। সন্ধ্যের ঠিক আগে ওদের এসইউভি এসে অভিশপ্ত হস্টেলের সামনে এসে দাঁড়ালো। দূর থেকে দেয়ালের পলেস্তরা খসে গিয়ে দাঁত বের করে থাকা থামগুলোকে দেখা যাচ্ছে। উলফার্ড জানত যে সেই ধর্মান্ধ অত্যাচারী গোষ্ঠী এই হস্টেলে নিজেদের আস্তানা গেড়েছে, কারণ মনের ভুলেও কোনো মানুষ এই হস্টেলের ধারে কাছে আসে না। চোখ বন্ধ করলেন সেন্ট উলফার্ড। এবার ধর্মের ওপরে উঠে মনুষ্যত্বকে প্রাধান্য দেওয়ার সময় এসেছে। আস্তে আস্তে সন্ধ্যের আবছা অন্ধকার ঘিরে ধরছে সমস্ত হস্টেলটাকে। চারিপাশে কোনো জনবসতি নেই, শুধু পাইন গাছের সারি আর পেছনে ঘন জঙ্গল। একটা পাখির আওয়াজও শোনা যাচ্ছে না। যেন নারকীয় নিস্তব্ধতা ঘিরে ধরেছে সমস্ত হস্টেলটাকে। হস্টেলটির স্থাপত্য শৈলী ছিল অসামান্য, প্রতিটি কারুকার্য নিখুঁত, কিন্তু তবুও এই নিস্তব্ধতায় ও সন্ধ্যের আবছা আলোয় সেই অসামান্য সুন্দরীকেও মনে হচ্ছে যেন রূপকথার কোনো রহস্যময় ও ছলনাময় দানবী। রাই এক দৃষ্টিতে তাকিয়েছিল হস্টেলটার দিকে। সত্যি সুন্দর এই রোমান স্থাপত্যকলা। উলফার্ডের ইঙ্গিতে ওরা আস্তে আস্তে গেল হস্টেলটার দিকে।
শতাব্দীর পুরনো কাঠের দরজায় একটা হালকা টোকা মারতেই সেটা মর্মর শব্দে আর্তনাদ করে উঠল। শব্দ করা যাবে না, তাই ওরা আরো সতর্ক হয়ে যাতে একটুও শব্দ না হয় সেভাবে আস্তে আস্তে দরজা খুলে ভেতরে ঢুকলো। 100 বছরের পুরনো গন্ধ লেগে আছে হস্টেলটির প্রতিটি কোণায়। ভেতরে ঢুকতেই রোহিণীর চোখে মুখে একটা অসম্ভব পরিবর্তন দেখা দিল। একটা অজানা বিহবলতা ঘিরে ধরল ওকে। এই কোন জায়গায় এসে পড়ল সে? এই বাঁকানো কাঠের সিঁড়ি, এই কাঠের চেয়ার, অদূরে ওই মেয়েদের ঘরে যাওয়ার করিডোর, এসব তো ওর খুব চেনা। হাতের আঙুলের মতো ও বলে দিতে পারে এই 100 বছরের পুরনো ভঙ্গুর স্থাপত্যের কোথায় কি আছে। উলফার্ড রোহিণীর সেই পরিবর্তন লক্ষ্য করেছিলেন। হঠাৎ তিনি একটি অদ্ভুত কাজ করলেন। রোহিণীর পেছনে এসে তাকে রোহিণী বলে না ডেকে ডাকলেন সম্পূর্ণ অন্য একটি নামে, অ্যাডিলেড। এবং সঙ্গে সঙ্গে মন্ত্রমুগ্ধের মতন ঘুরে দাঁড়িয়ে রোহিণী বলল, হ্যাঁ বলুন। রায়, রাহুল ও জেরেমি তিনজনই স্তব্ধ হয়ে গিয়েছিল। কিছু না বুঝে এর ওর মুখের দিকে তাকাচ্ছিল অনবরত। রোহিণীর চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়েছিল। তখন উলফার্ড বললেন, আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম এতটা মুখের মিল স্বাভাবিক হতে পারে না, যোগসূত্র একটা থাকবেই। কিন্তু তোমার তখনও কিছু মনে পড়েনি দেখে আমি আর কিছুই বলিনি। রোহিণীর চোখে তখনও জল। হঠাৎ কিছু একটা মনে পড়তে ও ছুটে গেল একটা ঘরের দিকে। পেছন পেছন ছুটল বাকিরাও। এই 100 বছরেও হস্টেলের ভেতর থেকে কোনো আসবাব না সরানোর জন্য সেগুলো তখনও নিজের জায়গাতেই বিরাজমান ছিল। শুধু এই 100 বছরে সেগুলোর ওপর জমেছে পরতের পর পরত ধুলো। রোহিণী একটা ঘরের ভেতর গিয়ে আলমারি থেকে একটা পোর্ট্রেট বের করল। 100 বছর আগে ওর সেই ভালোবাসার মানুষটি এঁকেছিল এই পোর্ট্রেট। বাকিরাও অবাক হয়ে দেখল একটা হলুদ জরাজীর্ণ কাগজে একটা মুখের ছবি আঁকা, আর সেই মুখ হুবহু রোহিণীর। ঠিক 100 বছর আগে নরকের শয়তানের কাছে যখন অ্যাডিলেডকে ভোগ চড়ানো হয়েছিল, তখন সেই অভিশপ্ত বই দ্য লুসিফারিয়ান পাথ অ্যান্ড দ্য গোয়েটিয়া পড়তে থাকা উলফার্ড জানত না যে অ্যাডিলেড পুরোপুরি কুমারী নয়। তার শরীরে স্পর্শ ছিল তার ভালোবাসার মানুষটি। তাই সেই নরকের পিশাচের কাছে করা প্রতিজ্ঞা পূরণ করতে না পারায় সে পিশাচ সেদিন রাতে ওই ঘরে থাকা প্রতিটা কালো পন্থীকে নৃশংসভাবে হত্যা করে। হঠাৎ একটা আকাশ পাতাল কাঁপানো আর্তচিৎকারে ওদের সবার হৃৎপিণ্ড লাফিয়ে উঠে প্রায় গলার কাছে চলে এসে ওদের নিঃশ্বাস বন্ধ করে দিল। একটা মেয়ের আর্তচিৎকার ভেসে আসছে ওপরের তলার কোনো একটা ঘর থেকে। ওরা সবাই পড়ি কি মরি করে তখন সিঁড়ির দিকে ছুটল। অন্ধকার হয়ে এসেছিল চারিদিক। অনেক জায়গাতেই এখন নিশ্চিদ্র অন্ধকার। আবার সেই আর্তচিৎকার। ওরা বুঝতে পারল আওয়াজটা আসছে দোতলার বাঁ দিকের কোণের ঘরটি থেকে। সেদিকে ছুটে দরজার সামনে গিয়ে ওরা যা দেখল তাতে ওদের সবার বুকের রক্ত হিম হয়ে গেল। শুধু রোহিণী বা অ্যাডিলেডের মনে হলো 100 বছর আগে ঘটা সেই আতঙ্কের রাতটার বুঝি আবার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। শুধু ওর জায়গায় রয়েছে অন্য একটি কিশোরী। ওরা সবাই রুদ্ধশ্বাস অবস্থায় দেখল একদল কালো মূর্তি মেয়েটিকে ঘিরে দাঁড়িয়ে আছে। মেয়েটির আর্তচিৎকার আকাশ পাতাল কাঁপিয়ে তুলছিল। তখন উলফার্ড চিনতে পারল সব কটা কালো মূর্তিকে। মাত্র 2 দিন আগে সেও ছিল ওদের এই পাপ কার্যে। ওদের মধ্যে একজন রোমান ভাষায় সেই বইটার একটা জেরক্স কপি পড়ছে, আর সিলিং এর পাশ থেকে নেমে আসছে এক মূর্তিমান বিভীষিকা। রক্তবর্ণ চক্ষু, সারা শরীর আঁশে ভর্তি এক সরীসৃপ শয়তান। পাঁজরের ডগায় রক্তের দাগ, ঠোঁটের কোণ লম্বাটে জিভ দিয়ে চেটে নিল একবার। দরজার বাইরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল ওরা সবাই। আর তখনই ঘটল একটা আশ্চর্য ঘটনা। হঠাৎই কি মনে হতে জেরেমি এগিয়ে গিয়ে সেই বিভীষিকার দিকে তাকিয়ে অমানসিক চিৎকার করে হিব্রীয় ভাষায় কিছু বলতে শুরু করলো।
না থেমে ক্রমাগত হুঙ্কার দিয়ে বলেই চলেছে সে। সমস্ত ঘর জুড়ে তখন তোলপাড়, ঝড়ের বেগে বাতাস বইতে শুরু করেছে। শো শো শব্দের সাথে আছে সেই বিভীষিকার হাড় হিম করা ফিস ফিসে আওয়াজ। এইবার কিশোরীর সাথে সাথে অপার্থিব হুঙ্কার শুরু হলো সেই নরপিশাচের। তার একটি হুঙ্কারে যে কোনো মানুষের হৃদয়ের বেগ থামিয়ে দিতে পারে। বাইরে দাঁড়িয়ে থাকা সবার শরীর আতঙ্কে নিথর হয়ে গিয়েছিল। পিশাচটা যেন সে হাজার চেষ্টা করেও হাওয়ার বেগ ঠেলে মেয়েটিকে আক্রমণ করতে পারছে না। জেরেমি আগে গোপনে অক্যাল্ট প্র্যাকটিস করতে দেখেছিল এবং ও জানত কোন মন্ত্রে শয়তানকে নরক থেকে ডাকা যায় আর কোন মন্ত্রে ফেরত পাঠানো যায়। কিন্তু এটা জানতো না যে শয়তান একবার পাতাল ফুঁড়ে বেরিয়ে এলে সে খালি হাতে ফেরে না, কাউকে না কাউকে বলি দিতেই হবে। হাওয়ার বেগ ক্রমশ বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সরীসৃপটার গর্জন। রাগে যেন ফুঁসছে সেই প্রাণী। মেয়েটির ক্ষতি করা তো দূর থাক, কোনোভাবে সে ওই কিশোরীর সামনে যেতে পারছে না। তার পা জোড়ের আঘাতে ছিটকে বাকিরা। সেই মূর্তিমান বিভীষিকা যখন কিশোরীটাকে আক্রমণ করতে পারল না কিছুতেই, তখন সে চোখ ফেরালো তাদের দিকে যারা ওকে ডেকে এনেছে নরক থেকে, যারা ওকে সন্তুষ্টির প্রলোভন দেখিয়ে পূরণ করেনি তার চাহিদা। নিমেষের মধ্যে সেই প্রাণী কালো মূর্তিগুলোকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ল। একের পর এক শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তার আঁচলে। কারো কারো উপড়ে নিচ্ছে হৃৎপিণ্ড, ওদের সবার টুটি ছিঁড়ে পড়ে আছে মেঝেতে, ভেসে যাচ্ছে চাপ চাপ রক্তে। এমন সময় একটা বিকট হুঙ্কার। খোলা জানলা দিয়ে ঝাঁপ মেরে বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল নরকের শয়তান। আচ্ছা, ডেভিল কি সত্যি চলে গেছে? আর ওই অনিষ্টকারী শয়তানের উপাসকরা, তারাই বা কোথায়? উত্তর প্রায় সকলেরই অজানা। কিছুদিন পরের কথা, সান ফ্রান্সিসকোতে আজ থেকে বরফ পড়তে শুরু করেছে। রাহুল আর জেরেমি আজ পাকাপাকি ভাবে সারা জীবনের জন্য একসাথে থাকার অঙ্গীকার নেবে। চারিদিকে উৎসব উৎসব রব। রায় আর রোহিণী নিজেরা কাজে ব্যস্ত, কিন্তু বাকি দুজনের সেই দিকে হুঁশ নেই। বাইরে ইয়ার্ডে একা দাঁড়িয়ে ওরা দুজন। হালকা হালকা ঠান্ডা বাতাসের ঝাপটা সারা শরীরটাকে কাঁপিয়ে দিচ্ছে। আকাশের অবস্থাও কেমন একটা ঠিক নয়, সাথে তুষারপাতও চলছে। ওরা তাকিয়েছিল ওদের সামনে থাকা ওই বিশাল মূর্তিটার দিকে, যার সম্বন্ধে এতদিন পর্যন্ত সবাইকেই বলতে শুনেছে যে সে অশুভ সাক্ষাৎ শয়তান। বাফোমেটের মূর্তি। মূর্তিটির নিচে লেখা। এই মূর্তিটি আসলে এলিফাস লেভির আঁকা সাব্বাতিক ছাগল। তার না মানুষ, না পশু, না পুরুষ, না মহিলা, না শুভ না অশুভ রূপ। আসলে নিখুঁত দ্বৈতবাদকে বোঝাতে চায়। তার আঙুলের মুদ্রা, যার একটি আছে আকাশের দিকে ও অপরটি মাটির দিকে, সেটি বোঝাতে চায় যাহা উপরে আছে তাহাই আছে নিচে, যাহাই মানুষ তাহাই ভগবান। বোঝাতে চায় অন্ধকার ও আলো দুই নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড, একটি ছাড়া আরেকটির অস্তিত্ব নেই। আশেপাশের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে আসে। হাওয়ার বেগ আস্তে আস্তে বাড়তে থাকে। দূরে কোথাও একটা বিড়ালের কান্না শোনা যায়। হঠাৎই পেছন থেকে একজন এসে জেরেমির কাঁধে হাত রাখে। হ্যাপি বিগেস্ট হলিডে টু ইউ জেরেমি, হ্যাপি বিগেস্ট হলিডে। পেছন ঘুরতেই অবাক হয়ে যায় জেরেমি। এ তো সেই ভয়ঙ্কর স্যাটানিজমের পূজারীর দল। কালো আলখাল্লায় ঢাকা শরীর, মুখে রক্তের আঁচড়, বিড় করে কি যেন বলে চলেছে। জেরেমি অবাক হয়ে দেখল একজনের হাতে সেই বই, অ্যাদামু লুসিফারিয়ান পাথ অ্যান্ড দ্য গুয়েটিয়ার। হঠাৎই রাস্তার সমস্ত স্ট্রিট লাইটগুলো ফেটে গেল। চারপাশটা অন্ধকার। আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি ভেসে উঠছে। হাওয়ার বেগ যেন কোনো অশরীরীর আগমন বার্তা শোনাচ্ছে বারবার। এমন সময়
এক পৈশাচিক গর্জন। সামনে স্ট্রিট লাইট থেকে নেমে আসছে একটা ভয়াল সরীসৃপ জীব, যার চোখ দুটো যেন আগুনের ভাটার মতন জ্বলছে। মুখে ক্রমাগত গর্জন করছে সে। সাক্ষাৎ মৃত্যু যেন বহুদিন পর আস্তে আস্তে এগিয়ে আসছে মারণ কামড় বসাতে। হঠাৎই এক মেঘের গর্জন, সাথে শোনা যায় এক বিকট হুঙ্কার। জেরেমিকে উদ্দেশ্য করে দূর থেকে ভেসে আসে আরো একজনের গলা। হ্যালো মাই চাইল্ড, ফাইনালি devil has found you and your blood. তো শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আজকের গল্পে শব্দ সংযোজনে রয়েছে সুদেশনা, গল্পের আবহ পরিকল্পনা এবং গল্পের নির্দেশনায় রয়েছি আমি রমাকান্ত, গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শ্রীরূপ এবং গল্পের বিশেষ সহযোগিতায় রয়েছে সৌভিক। তাহলে আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরছি আরেকটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।